This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা, বিজেপির গেরুয়া পতাকা তুলব। বিজেপি দিল্লি জয়ের পর বাংলায় তাল ঠুকতে শুরু করে দিয়েছেন বাংলার প্রথম সারির বিজেপি নেতারা। অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা প্রত্যেকেই তাল ঠুকতে শুরু করে দিয়েছেন। বাংলায় কোনো প্রভাব পড়বে না। 2026-এর বিধানসভায় 250-র বেশি আসন জিতবে তৃণমূল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। অর্থাৎ একদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব তাল ঠুকতে শুরু করে দিয়েছেন, আর একদিকে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র। রাজা, তিনি আবার সম্ভাব্য এক্সপেক্টেড রেজাল্টের কথাও তিনি বলে দিয়েছেন 250+। এবং এই পোস্টটা তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে করতে হলো আসলে আজকে দিল্লি নির্বাচনের, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর যে বিষয়টা সামনে আসে সেইটাকে কিছুটা হলেও, তোমার কি মনে হয়, সেটা কিছুটা হলেও একটু ডিফেন্ড করার জন্য তাকে বাধ্য হয়ে পোস্ট করতে হলো নিশ্চয়ই? একটু লেট রিঅ্যাকশন এলো তৃণমূলের। মানে এখন কটা বাজে? এখন প্রায় 3:05 বাজে। আমরা ধরে নিচ্ছি তিনি একটু আগে পোস্ট করেছেন, খুব বেশিক্ষণ আগে না, আমরা বারবার চেক করছিলাম। ফলে বড্ড দেরিতে এলো রেজাল্ট। প্রায় 12টা, 12:30, 1টার মধ্যে একেবারে ক্লিয়ার হয়ে গেছে একেবারে যে বিজেপি মাস্টারে আসছেই। তৃণমূলের পোস্ট অবশেষে এলো। কুণাল ঘোষ বলছেন যে কোনোভাবেই দিল্লির প্রভাব বাংলায় এসে পড়বে না এবং বাংলায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন মমতা এবং তার টিম। বাকি কোথায় কি হলো আমাদের সে বিষয়ে ভাবার নেই, এমনটা লিখছে। মানে দিল্লিতে কি হলো সেটা ভাবার নেই বলে এই পোস্টে তিনি উল্লেখ করছেন। রাজা, একবার একটু দিল্লিতে যাওয়া যাক। সেখানে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, আজকে রেজাল্ট আউটের পর কোন কোন সম্ভাব্য দিক উঠে আসছে সেগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করলাম। কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল। এখনো পর্যন্ত দিল্লির ওই আবহাওয়া একটু জানতে চাইবো আফটার রেজাল্ট। দেখো, স্বাভাবিকভাবেই এই ধাক্কা এই মুহূর্তে সামলাতে কিছুটা সময় লাগবে আম আদমি পার্টির, কারণ জন্ম লগ্ন থেকে ক্ষমতা স্বাদ নিয়েই কিন্তু এই রাজনৈতিক দলটা তারা সার্ভাইভ করেছে দিল্লির মাটিতে। তারা জন্মের পর থেকেই তারা ক্ষমতায় রয়েছে। কখনো বিরোধী আসনে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মাটিতে বসতে হয়নি, দিল্লির বিধানসভায় তাকে বসতে হয়নি। তিনি নিজে হেরে গিয়েছেন, মনীষ সিসোদিয়া হেরে গিয়েছেন। ফলত এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে নিজেদের রাজনীতিকে তারা গোছাবেন সেটা কিন্তু দেখার বিষয়। অপর দিক থেকে দাঁড়িয়ে 27 বছরের খরা, অর্থাৎ আজকের প্রজন্মে যারা বিজেপিতে রাজনীতি করছেন তারা কখনো দিল্লির মাটিতে ক্ষমতার স্বাদ পাননি। আজকে যখন তারা ক্ষমতা পাচ্ছেন তাদের কাছেও কিন্তু খুব স্পষ্টভাবে তারা আনন্দে আত্মহারা এবং এটা প্রত্যাশিতই ছিল তাদের কাছে, এমনটাই তারা দাবি করছেন। কিন্তু যে বিষয়টার দিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে মুখ্যমন্ত্রী কে হন। বিজেপির কিছু নিজস্ব সিস্টেম রয়েছে, একেবারে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব তারা বৈঠকে বসবে এবং তারপরেই মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়টি চূড়ান্ত করা হবে। কিন্তু বরাবরই যে ছবিটা দেখা গিয়েছে যে নিউ দিল্লি কেন্দ্র থেকে যে জেতেন তিনি মুখ্যমন্ত্রী হন। অরবিন্দ কেজরিওয়াল তিনি নিউ দিল্লি কেন্দ্র থেকে জিতেছেন। এর আগে বরাবর আমরা দেখেছি শিলা দীক্ষিত তিনি এই নিউ দিল্লি কেন্দ্র থেকে তিনি কন্টেস্ট করতেন। প্রবীর সিং ভার্মা তিনি জেতার পরে একমাত্র বিজেপির প্রার্থী যিনি ছুটে গিয়েছেন অমিত শাহের বাড়িতে এবং তার সঙ্গে দেখা করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে এসছেন। এই ছবিটা বা এই খবরটা কিছুটা হলেও কিন্তু জল্পনা বাড়াচ্ছে বিজেপির অন্দরে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্ধেবেলা কি বলেন, তিনি 7টার পরে তিনি যাবেন বিজেপির সদর দপ্তরে, এবারে নজর থাকছে সেদিকেই। এবং জ্যোতির্ময়, তোমাকে একটু থামাচ্ছি প্লিজ। দেখো, ওখানে দিল্লিতে যদি জায়ান্ট কিলার বলতে হয় তাহলে যে ভদ্রলোকের কথা তুমি বলছো তিনিই তো। তার কারণ নয়াদিল্লিতে যিনি কেজরিওয়ালকে হারাবেন, কেজরিওয়ালকে হারানো মানে সমগ্র আপকে হারানো। ফলে তার মুখ নিয়েই সব থেকে বেশি বিবেচনা। কিন্তু দেখো, অনেকে মজা করে বলছেন, এই যে তুমি শুরু করছিলে যে তাদের কোনো রাজনৈতিক সংগ্রামের পথ নেই, বিরোধিতা কখনো তাদের করতে হয়নি। অনেকে মজা করে বলছেন যে এই দলটা আপ, তারা প্রথমে শৈশব দেখেনি, আগেই যৌবন দেখেছে। একেবারে 18 বছর বয়সের মতো যে তাজা যৌবন আগে দেখেছে, এখন তাদের শৈশব দেখতে হবে। একেবারে এই মুহূর্তে আরও একটা আপডেট রাজা, আমরা দর্শকদের জানিয়ে রাখি। বিকেল 5:30টার সময় সদর দফতরে গিয়ে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন, জানা যাবে কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে উল্লেখযোগ্য এবং দীর্ঘ 27 বছর পর দিল্লিতে ক্ষমতা এবং ডাবল ইঞ্জিন সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারের কী কী অ্যাডভান্টেজেস হতে পারে থাকতে পারে সেগুলো নিয়ে এর আগেও প্রচারে বারবার শোনা গিয়েছে। তবে যিনি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে ঝাড়ু প্রতীক হাতে নিয়ে একটা অন্যরকম ভাবমূর্তি নিয়ে দিল্লির ক্ষমতায় এসেছিলেন, তাকে সেই দুর্নীতির কোপেই সরে যেতে হচ্ছে। সরে যাওয়ার পর কি বলছেন তিনি একবার তার মুখ থেকে শুনুন। অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি, কি বলছেন তিনি শুনুন। उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो ज़रूरत होगी हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक ज़रिया मानते हैं जिसके ज़रिए जनता की सेवा की जा सके, जिसके ज़रिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা অর্থাৎ গঠনমূলক বিরোধিতা করবেন এবং কেজরিওয়াল কিন্তু এই হার স্বীকার করে নিচ্ছেন। এই মুহূর্তে এখনো কোনো কাদা ছোড়াছড়ি কিন্তু অন্তত অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে না। আমাদের জ্যোতির্ময়, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি, কথা বলছিলাম, মাঝপথে থামিয়েছিলাম জ্যোতির্ময়কে। জ্যোতির্ময়, আজকের দিনে দাঁড়িয়ে আপ এই যে 23-24টা আসন, আপ কি এখান থেকে ভবিষ্যতে পিছবে নাকি এখান থেকে এগোনোর স্কোপ রইল আপে? দেখো, দিল্লির এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ তাতে মূলত 3টে রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা হয়। এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল আম আদমি পার্টি, প্রধান বিরোধী দল এখানে বিজেপি এবং তার পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের পিঠ কার্যত দেয়ালে ঠেকে গিয়েছে। সেখান থেকে কংগ্রেসের পক্ষে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব সেই প্রশ্ন থেকে যায় এই কারণের জন্যই যে কংগ্রেস দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকতে থাকতে তাদের সংগঠন সম্পূর্ণভাবে এই মুহূর্তে ছন্নছাড়া হয়ে গিয়েছে, কোথাও কোনো মুখ নেই। যখন বিজেপি এখানে 27 বছর ধরে বিরোধী আসনে ছিল, তাদের বরাবর তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু 30-40% ছিল। আজকেও যখন আমরা দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টি তারা হেরে যাচ্ছে, তাদের কিন্তু 40%-এর কাছাকাছি তাদের ভোট শেয়ার রয়েছে, অর্থাৎ তাদের সংগঠন এবং জনসমর্থনের ভিত দুটোই রয়েছে। ফলত আগামী দিনে আম আদমি পার্টি কিছুটা লড়াইতে থাকবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছুটা কোর্স কারেকশন অবশ্যই তাদেরকে করতে হবে। কেন করতে হবে? যে অভিযোগগুলো আমরা মানুষের কাছে শুনছিলাম, অর্থাৎ যখন আমরা প্রচার করতে যাচ্ছিলাম যে অভিযোগগুলো শুনছিলাম, যে প্রথম দিকে যেভাবে তারা মানুষের কাছে পৌঁছতো, পরিষেবা দিত, সেখানে কোথাও কিছুটা শ্লথতা এসছে। তার একটা অন্যতম কারণ হতে পারে যে যেভাবে বিজেপি খুব সুকৌশলে বারবার ধরে লেফটেন্যান্ট গভর্নরকে ব্যবহার করেছে বা লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের কাজে যেভাবে হস্তক্ষেপ করেছেন, তাতে সামাজিক প্রকল্পগুলো যা কেজরিওয়াল ঘোষণা করেছিলেন সেগুলো হয়তো পৌঁছতে পারেনি। কিন্তু মানুষের অভিযোগের জায়গা অন্য জায়গায়। যখন দিল্লির দাঙ্গা হয়েছে, মুসলিম অধ্যুষিত জায়গাতে আপের নেতাদের বা বিধায়কদের দেখা যায়নি, বরং হিন্দুত্বের লাইন নিয়ে, সফট হিন্দুত্বের লাইন নিয়ে বারবার ধরে হনুমান মন্দিরে ছুটে গিয়ে তিনি মাথা ঠেকিয়েছেন। দ্বিতীয়ত, যখন কোভিড পিরিয়ড, সেই সময়ও দলের ক্ষমতায় থেকেও যে ভূমিকা পালন করার কথা ছিল, তাতে কিন্তু মানুষ, দিল্লির মানুষ খুব একটা সন্তুষ্ট হতে পারে। বোঝা যাচ্ছে জ্যোতির্ময়, বোঝা যাচ্ছে জ্যোতির্ময়, তুমি যেটা বলার চেষ্টা করলে, অর্থাৎ দিল্লির মাঠে বিজেপির যেটা ময়দান, বিজেপির ময়দানে কিছুটা বিজেপির অস্ত্র প্রয়োগ করে খেলতে গেছেন আপ প্রধান কেজরিওয়াল। এই যে সফট হিন্দুত্ব, এগুলো বিজেপির লাইন, অর্থাৎ বিজেপির মাঠে বিজেপিরকে মোকাবিলা করতে গিয়ে কিছুটা বিজেপির লাইনকেই তিনি অনুকরণ করতে গেছেন। অনেকেই মনে করছেন পতনের এটাও অন্যতম কারণ হতে পারে। শুভজিৎ, একেবারে রাজা, এবং সেই কারণেই ওই ডিভিডেন্ডটা, ওই ভোট ব্যাংকটা, ওই ভোট পার্সেন্টেজটা একেবারে, যদি পার্সেন্টেজ বলি আর আসনের নিরিখে বলি, ওই 39টা আসন সরাসরি বিজেপির ঝুলিতে চলে গিয়েছে। 47 বিজেপি এই মুহূর্তে। উল্লাসের ছবি আপনাদের দেখাচ্ছি। কিন্তু দিল্লিতে কংগ্রেস 0, এটাও খুব সিগনিফিকেন্ট একটা রেজাল্ট, একটা অধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। কি বলছেন প্রিয়াঙ্কা গান্ধী, একবার শোনাবো আপনাদের। I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change
my congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. বারুইপুরে রাস্তা থেকে নবম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা জনতার। বারুইপুর থানায় বৃন্দাখালী পঞ্চায়েতের ঘটনা এটি। বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়েছিলেন ওই নাবালিকা। ফেরার পথে তাকে মুখ চেপে তুলে নিয়ে যায় দুই যুবক। মাইক বাজতে থাকায় তার চিৎকার শোনা যায়নি দীর্ঘক্ষণ। বাড়ি না ফেরায় খুঁজতে খুঁজতে নির্মীয়মান বাড়িতে মেয়েকে দেখতে পান মা। ওই মেয়ের মাকে দেখে ওই অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘরের ভিতরে যাই, ঘরের ভিতরে গিয়ে দেখলাম মেয়ে ছেলে দুজনে আছে। আমার মেয়ের মুখে হাত চাপা দিয়ে আছে। হ্যাঁ, এই জন্য আমার চেষ্টা করেছিল, আমি গিয়ে পড়াই, ওরা সেটা করতে পারিনি। কজন ছিল ওরা আমি গিয়ে দেখেছি একজন ছিল, আর একজন হয়তো সাইড থেকে পালিয়েছে, মানে দুটো দৌড় তো, একটা দৌড় থেকে খুলে চলে এসেছে মনে হচ্ছে। আমি ওটা দেখতে পাই। মেয়েকে তুলে নিয়ে গেছিল, আমার মেয়ে তো বলছে দুজন, আমি তো আর ওটা দেখিনি কজন তুলে নিয়ে গেছে। আমি চাই যে ছেলেটার শাস্তি হোক। আমি মহামান্য মুখ্যমন্ত্রীকে আবেদন করব, আমাদের সরকারকে আবেদন করব, কড়া শাস্তির, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, যাতে এরকম কোনো মা বোনের মানে খারাপ কিছু যেন না কেউ করতে পারে।